হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আপকামিং 2024 এর WBCS এক্সামকে সামনে রেখে আমাদের যে সেশনগুলো চলছে সেই ন্যাশনাল মুভমেন্টের থার্ড ক্লাস। আজকে আমরা যেটা পড়ব তা দেখে নিই আমরা কি পড়ছি। আমরা যে চ্যাপ্টার ওয়াইজ আমরা যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ মডার্ন ইন্ডিয়ার ওপর করছিলাম তার আজকে 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্রিটিশ এক্সপেনশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ব্রিটিশরা কিভাবে তাদের ক্ষমতা দখল করেছিল, ব্যবসা করতে এসে ভারতবর্ষে তাদের রাজনৈতিক অধিকার অর্জনের যে সূচনা, সেই সূচনাটা কিভাবে তারা করেছিল, সেইখান থেকে তারা ভারতবর্ষকে কিভাবে একটা একটা রাজ্য দখল করতে করতে গোটা ভারতবর্ষটাকে দখল করে নিয়েছিল, সেগুলো আমরা দেখব। আমাদের আজকের ব্রিটিশ এক্সপেনশন ইন ইন্ডিয়া, আমরা এটা জানি যে ভারতবর্ষে ইউরোপে যারা ব্যবসা করতে এসেছিল তাদের মধ্যে ব্রিটিশরাই সবার শ্রেষ্ঠ প্রমাণিত হয়। এই ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন যদি আমরা দেখি তাহলে আমরা দেখেছিলাম প্রথমে এসেছিল পর্তুগিজ, তারপরে এসেছিল ডাচ মানে নেদারল্যান্ড, তারপরে ব্রিটিশ, তারপরে ড্যানিশ, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ। এই যে আসছে এই ইউরোপিয়ানদের মধ্যে ব্রিটিশ একে একে সবাইকে দমন করবে। যেমন ব্যাটেল অফ সোয়ালি হলে পর্তুগিজদের পরাজিত করবে, ডাচদের পরাজিত করবে ব্যাটেল অফ বিদোরাতে, এবং ড্যানিশ যারা তারা কোম্পানিটা ব্রিটিশদের বিক্রি করে ব্যবসার পরিবর্তে ধর্মপ্রচার করবে, এবং ফ্রেঞ্চদের ব্যাটেল অফ বন্দিবাসে পরাজিত করছে। এই নিজেদের মধ্যে ব্যাটেল অফ বন্দিবাসে পরাজিত হয়ে যাওয়ার পর এটা এস্টাবলিশড হয়ে যায় যে ভারতবর্ষে ব্রিটিশরা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, এবং তাদের স্ট্রংগেস্ট রাইভাল যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ইউরোপিয়ানদের মধ্যে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ। এই বিষয়টা আমরা খেয়াল রাখব। খেয়াল রাখার পর আমরা ব্রিটিশ কনকোয়েস্ট ইন ইন্ডিয়া বা ব্রিটিশ এক্সপেনশন ইন ইন্ডিয়া যেটা দেখব সেটা হচ্ছে কর্ণাটিকের যুদ্ধের মাধ্যমে। দ্য কর্ণাটিক ওয়ার, এই কর্ণাটিক ওয়ার দক্ষিণ ভারতে শুরু হচ্ছে, কিন্তু এই লড়াইটা হবে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের মধ্যে। তাই কর্ণাটকের নবাব কে হবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের এই যুদ্ধটা হচ্ছে কর্ণাটিক ওয়ার। এবং টোটাল কর্ণাটিক ওয়ার হচ্ছে 3টে। এই যে ইউরোপিয়ানদের মধ্যে যখন হচ্ছে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যখন হচ্ছে, অর্থাৎ এই যুদ্ধটা ইংল্যান্ড ফ্রান্সের হচ্ছে, মানে 3টে যুদ্ধে 3টে চুক্তি আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষায় আসে। এবারে এই ইংল্যান্ড এবং ফ্রান্সের নবাব কে হবে, কর্ণাটকের নবাব কে হবে, তাদের নমিনিগুলো থাকবে, যে জিতবে তার নমিনি এখানকার নবাব হবে। এটাই হচ্ছে অ্যাংলো কর্ণাটিক ওয়ারে ইংল্যান্ড ফ্রান্স রাইভেলটির প্রধান কারণ। তো আমরা যদি দেখি এই 3টে কর্ণাটিক ওয়ারের মধ্যে, তাহলে প্রথম ওয়ার মানে সিরিয়াল নাম্বার 1, মানে এটা কর্ণাটিকের প্রথম ওয়ার, এটা 1746 থেকে 1748 পর্যন্ত হয়েছিল বলে মনে করা হয়। এবং এই সময় ধরে এইটা যখন ভারতে কর্ণাটিক ওয়ার হচ্ছে, তখন ইউরোপে অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন হচ্ছে। এইখানেও ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে লড়াই হবে। এইখানে দেখা যায় যে এই যুদ্ধটা যখন এন্ড হচ্ছে 1748-এ, ঠিক তখনই আমরা দেখব ট্রিটি অফ আয়লা স্যাপেল। এই ট্রিটি অফ আয়লা স্যাপেল ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে এন্ড করে, এবং ভারতেও প্রথম অ্যাংলো কর্ণাটিক ওয়ারটা এন্ড করে। তার মানে আমাদের যেটা ইম্পর্টেন্ট, যে 3টে অ্যাংলো কর্ণাটিক ওয়ারের সময় প্রথম অ্যাংলো কর্ণাটিক ওয়ার যখন হচ্ছে, তখন ইউরোপিয়ান অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনের সঙ্গে ফার্স্ট অ্যাংলো কর্ণাটিক ওয়ারটা হচ্ছে। ইউরোপেও যেমন ট্রিটি অফ আয়লা স্যাপেলের মাধ্যমে ফার্স্ট ওয়ার এন্ড হবে, ভারতেও আয়লা স্যাপেলের মাধ্যমে ফার্স্ট ওয়ার এন্ড হবে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেকেন্ড ওয়ার। সেকেন্ড ওয়ারটা যখন হচ্ছে তখন আমরা খেয়াল রাখবো সেকেন্ড ওয়ারে
1749 থেকে 1754 এই সময়ের মধ্যে। এই সময় ভারতবর্ষে ফ্রেঞ্চ অ্যাম্বিশন দেখার জন্য যিনি খুব বিখ্যাত, ডুপ্লেক্স, এই ডুপ্লেক্সের যিনি ভারতবর্ষে ফ্রেঞ্চ অ্যাম্বিশন দেখিয়েছিলেন, তার সময়ও এই সেকেন্ড যুদ্ধটা হচ্ছে। এবং এই যুদ্ধটাতে আমরা খেয়াল রাখবো ট্রিটি অফ পন্ডিচেরির মাধ্যমে সেকেন্ড অ্যাংলো কর্নাটিক ওয়ারটা এন্ড হয়। এবং সেকেন্ড অ্যাংলো কর্নাটিক ওয়ারটা যখন এন্ড হয় তখন তার সালটা দেখব 1754, অর্থাৎ ফার্স্ট যুদ্ধ আইলা চ্যাপেল, দ্বিতীয় যুদ্ধটা এন্ড হচ্ছে ট্রিটি অফ পন্ডিচেরির মাধ্যমে। এবং থার্ড ওয়ার যেটা, এই থার্ড ওয়ারটাই আমরা খেয়াল রাখবো যে থার্ড ওয়ারটায় কর্নাটিকের ওয়ারটা এন্ড হচ্ছে, কিন্তু এর মধ্যেখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাটেল অফ বন্দিবাস। এই ব্যাটেল অফ বন্দিবাসে ব্রিটিশ যে যে জেনারেল রয়েছে আয়ারকুট, তিনি ফাইনালি লালিকে পরাজিত করবে, কাউন্ট লালিকে পরাজিত করবে। অর্থাৎ ফ্রেঞ্চ জেনারেল লালি আয়ারকুটের কাছে পরাজিত হয়ে বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে সেটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু এই বন্দিবাসের যুদ্ধ পরে যখন আমরা দেখব ট্রিটি অফ প্যারিস, এই ট্রিটি অফ প্যারিসেই আমরা ভারতে ফ্রেঞ্চ অ্যাম্বিশন যেটা দেখেছিল ভারতে কলোনি তৈরি করার, কলোনিজ ইন্ডিয়া, সেটা এন্ড হচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যান্সার হতে পারে যে ফ্রেঞ্চ অ্যাম্বিশন কোথায় এন্ড হয়েছিল, ট্রিটি অফ প্যারিস, এটা 1763-তে হবে ট্রিটি অফ প্যারিস। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ব্যাটেল অফ বন্দিবাস, বন্দিবাসের যুদ্ধটা আগে হয়েছিল এবং ট্রিটিটা তারপরে হয়েছিল, এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ব্যাটেল অফ বন্দিবাসে ফাইনালি ব্রিটিশ জেনারেল আয়ারকুটের কাছে লালি পরাজিত হয়। তার মানে ফ্রেঞ্চ অ্যাম্বিশন যিনি দেখছেন ডুপ্লেক্সের সময়ের পরে যখন লালি আসবে, সেই লালির সময় ফ্রেঞ্চ অ্যাম্বিশন ভারতে এন্ড হবে। এটাই এই জায়গাটায় থার্ড কর্নাটিক ওয়ারে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে ভারতে ইউরোপিয়ানদের মধ্যে ব্রিটিশরাই শ্রেষ্ঠ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাংলো মাইসোর। এই অ্যাংলো মাইসোর এটা কর্ণাটকের মধ্যেই পড়ে এবং এখানে 4টে যুদ্ধ হচ্ছে, 4 অ্যাংলো মাইসোর ওয়ার হচ্ছে। 4টে যুদ্ধ হচ্ছে মানে এখানে ইংল্যান্ড এবং ভারতীয় রাজ্য মাইসোরের মধ্যে হবে। তার মানে এখানে যদি 4টে যুদ্ধ হয় তাহলে 3টে চুক্তি অবশ্যই হবে, কারণ এটা ভারতীয়দের মধ্যে হচ্ছে এবং 4 নম্বর যুদ্ধের পরে সেটা দখল করে নেবে। যেমন ধরো প্রথম যুদ্ধতে আমরা যদি দেখি, হায়দার আলী নিজাম এবং ফ্রেঞ্চের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধটা হচ্ছে এবং এই যুদ্ধটা এন্ড হচ্ছে 1769-এ ট্রিটি অফ ম্যাড্রাসের মাধ্যমে। এই ট্রিটি অফ ম্যাড্রাসের মাধ্যমে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারটা এন্ড হয়। এখানে মানে যদি আমরা ধরি মাইসোরে, যদি আমরা ফাউন্ডার ধরি, তাহলে ফাউন্ডার হিসেবে আমরা হায়দার আলীকেই নেব এবং হায়দার আলী এখানকার গ্রেটেস্ট, এবং লাস্ট রুলার হিসেবে টিপু সুলতান আসবে। কিন্তু প্রথম যুদ্ধটা যে চুক্তির মাধ্যমে এন্ড হচ্ছে সেটা হচ্ছে ট্রিটি অফ ম্যাড্রাস। সেকেন্ড যুদ্ধটা হচ্ছে 1780 থেকে 84-র মধ্যে। এই জায়গাটায় 1780 থেকে 84-র মধ্যে গভর্নর হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এক্ষেত্রেও আমরা দেখলাম যে এখানে হায়দার আলী নিজাম মারাঠার সঙ্গে ইংল্যান্ডের লড়াই হচ্ছে এবং এই যুদ্ধটা ট্রিটি অফ ম্যাঙ্গালোরের মাধ্যমে শেষ হচ্ছে। তার মানে ট্রিটি অফ ম্যাঙ্গালোরের ইয়ারটা নেব 1784। এই যে যুদ্ধটার মাধ্যমে এখানে এন্ড হচ্ছে, এক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে সেকেন্ড যুদ্ধ চলাকালীন হায়দার আলী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার মানে এই যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা 1780 থেকে 82 হায়দার আলী নেতৃত্ব দিচ্ছে এবং হায়দার আলী মরে যাওয়ার পর
টিপু সুলতান 82 পর থেকে 84 পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে। তার মানে এই ট্রিটি অফ ম্যাঙ্গালোরটা এটা সাইন হবে টিপু সুলতানের সঙ্গে ওয়ারেন হেস্টিংসের। এবং ট্রিটি অফ ম্যাঙ্গালোর এই কারণে খুব গুরুত্বপূর্ণ। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ারের সময় হায়দার আলীর ডেথ হচ্ছে। নেক্সট আমরা দেখব থার্ড ওয়ার। এই যে থার্ড ওয়ারটা হচ্ছে এই পিরিয়ডটা দেখো 1790 থেকে 92, এবং এবং এই পিরিয়ডটা যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে কর্নওয়ালিস। আগে আমরা কি দেখছিলাম? আগে আমরা দেখছিলাম হায়দার আলীর সঙ্গে ভারতীয় রাজ্যগুলো একত্রিত হয়ে, যেমন হায়দার আলী, নিজাম এবং মারাঠা, এরা এক হয়ে ইংল্যান্ডের এগেনস্টে লড়াই করেছিল। অপরদিকে যখন আমরা থার্ড ওয়ারে এলাম, এই পলিসিটা কিছুটা চেঞ্জ হচ্ছে। কেন? ইংল্যান্ডের সঙ্গে নিজাম মারাঠা যুক্ত হয়ে টিপু সুলতানের সঙ্গে লড়াই করছে। অর্থাৎ এই থার্ড ওয়ারে ফাইনালি টিপু সুলতান কিন্তু হেরে যাবে, এবং 1792 সালে টিপুর যে রাজধানী, সেই রাজধানীতে শ্রীরঙ্গপত্তনমে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমের মাধ্যমে এই যুদ্ধটা এন্ড হবে। এবং এখানে টিপু সুলতানের ছেলেকে জামিন স্বরূপ রাখতে হবে যাতে তিনি না যুদ্ধ করতে পারেন। এই কারণে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, এবং এই যুদ্ধে কর্নওয়ালিস টিপু সুলতানকে পরাজিত করলেন, এবং টিপু সুলতান এই যুদ্ধে অলমোস্ট হাফ অফ হিজ টেরিটরি লস করলো। তার বাবার সময় থেকে তার অর্জিত যে এরিয়া ছিল, সেই এরিয়াটা অলমোস্ট অর্ধেক রাজ্য প্রায় লস্ট করে ফেললো। এবং ফাইনালি 1799 সালে ওয়েলেসলির পিরিয়ডে টিপু সুলতান ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারে ফাইনালি ডিফিট হচ্ছেন, এবং এই যুদ্ধের সময় তিনি মারা যাচ্ছেন 1799 সালে। তার মানে এখানে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4টে অ্যাংলো মাইসোর ওয়ার হচ্ছে, 3টে চুক্তি। প্রথম চুক্তি হচ্ছে ট্রিটি অফ ম্যাড্রাস, দ্বিতীয় যুদ্ধের পরে চুক্তি হচ্ছে ট্রিটি অফ ম্যাঙ্গালোর, এবং তৃতীয় যুদ্ধের পরে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম হচ্ছে। এই ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানকে ডোমিনেট করছেন তিনি হচ্ছেন কর্নওয়ালিস, আর টিপু সুলতান ফাইনালি যার সময় মারা যাচ্ছেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। তার মানে টিপু ফাইনালি যার কাছে পরাজিত হলেন তিনি হলেন লর্ড ওয়েলেসলি। এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাংলো মারাঠা। মুঘলদের এবং ব্রিটিশদের যদি স্ট্রংগেস্ট রাইভাল কেউ থাকে তাহলে সেটা হচ্ছে এই মারাঠা। মুঘল পিরিয়ডে শিবাজি যেমনি ছিলেন, আর ব্রিটিশদের সঙ্গে যদি পেশোয়া হিসেবে আমরা দেখি তাহলে দেখব লাস্ট যে দুজন পেশোয়া, মাধবরাও টু এবং বাজিরাও টু, এরা দুজনা ব্রিটিশদের এগেনস্টে লড়াই করছে। তো এই যে মারাঠাদের সঙ্গে লড়াই হচ্ছে, এই মারাঠারা তৎকালীন সময়ে ভারতীয়দের মধ্যে সব থেকে পাওয়ারফুল ছিলেন, এবং এই মারাঠা রাজ্যটা তৈরি করেছেন ছত্রপতি শিবাজি শাহু মহারাজ, এবং ওনার বংশধরের শেষ যিনি শাহু, তার পিরিয়ডে মারাঠা পেশোয়া তন্ত্রের সৃষ্টি হয়। যে তন্ত্রটা তৈরি করেন, মারাঠা পেশোয়া তন্ত্র যিনি তৈরি করেন তিনি হচ্ছেন বালাজি বিশ্বনাথ। এই বালাজি বিশ্বনাথের যে পেশোয়াশিপ তৈরি করেছেন, সেই পেশোয়াশিপের লাস্ট দুজন পেশোয়া বাজিরাও টু এবং মাধবরাও টু, একদম লাস্ট হচ্ছে বাজিরাও টু, তার আগে মাধবরাও টু। তার মানে প্রথম যুদ্ধটা যখন হচ্ছে তখন মারাঠা পেশোয়া হচ্ছে মাধবরাও টু। এই যুদ্ধে আমরা দেখব 1782 সালে এই যুদ্ধে, এই পিরিয়ডটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের পিরিয়ড। এই ওয়ারেন হেস্টিংসের পিরিয়ডে 1782 সালে ট্রিটি অফ সলবাইয়ের মাধ্যমে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধটা এন্ড হয়। অর্থাৎ অ্যাংলো মারাঠা যদি 3টে যুদ্ধ হয় তাহলে চুক্তি হবে দুটো। প্রথমটা হচ্ছে ট্রিটি অফ সলবাই। এই ট্রিটি অফ সলবাইয়ের ফলে প্রথম যুদ্ধটা এন্ড হয়। এরপরে রয়েছে দ্বিতীয় যুদ্ধ। এবারে দেখা যায় যে যতগুলো যুদ্ধ হচ্ছে, যুদ্ধের চুক্তিটা হচ্ছে এন্ডে, কিন্তু দ্বিতীয় যুদ্ধের
কারণ হচ্ছে চুক্তিটা, এটা কিন্তু একটু এক্সেপশনাল। কেন? 1798 খ্রিস্টাব্দে বা সালে আমরা দেখলাম সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি চালু হলো। এটা করলেন ওয়েলেসলি, যিনি টিপু সুলতানের রাজ্যটা দখল করছেন, লর্ড ওয়েলেসলি। এই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেওয়া মানে ব্রিটিশদের অধীনস্থ হয়ে যাওয়া। এই দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় আমরা দেখতে পাবো ওয়েলেসলি বাজিরাও টু এর সঙ্গে ট্রিটি অফ বেসিন সাইন করে। এই ট্রিটি অফ বেসিন এই যুদ্ধের কারণ এই যুদ্ধের মাধ্যমে পেশোয়া বাজিরাও টু অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন। এর ফলে এটা মারাঠাদের কাছে খুব অসম্মানজনক হয়ে যায় এবং এর থেকে মুক্তি লাভের জন্য তারা ব্রিটিশদের এগেনস্টে লড়াই করে এবং হেরে যায়। তো এই যুদ্ধটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ ট্রিটি অফ বেসিন হয়েছিল, এটা খেয়াল রাখতে হবে। এটা হয়েছিল যুদ্ধের প্রথমে। এরপরে এই যে পিরিয়ডটা, প্রথম যুদ্ধটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, দ্বিতীয় যুদ্ধটা হচ্ছে ওয়েলেসলি এবং তৃতীয় যুদ্ধটা হচ্ছে লর্ড হেস্টিংসের সময়। এই সময় লর্ড হেস্টিংসের সময় 1818 সালে পেশোয়া বাজিরাও টু হেরে যান এবং হেরে যাওয়ার ফলে পেশোয়া পদটাকে তুলে দিয়ে তাকে কানপুরে পাঠিয়ে দেওয়া হয়। এই কানপুরে প্রথম পেশোয়া হিসেবে যিনি যাবেন তিনি হচ্ছেন বাজিরাও টু। এনারই অ্যাডপ্টেড সন হচ্ছে ধুন্দুপন্ত নানা সাহেব, পরবর্তীকালে সিপাহী বিদ্রোহে পার্টিসিপেট করবে। তো এই কানপুরে শিফট করে দেওয়া হলো 1818 সালে এবং মারাঠা রাজ্যটা ফাইনালি যিনি দখল করে নিলেন তিনি হচ্ছেন লর্ড হেস্টিংস। অর্থাৎ মারাঠাদের সঙ্গে যে তিনটে যুদ্ধ হচ্ছে, প্রথম যুদ্ধের পর ট্রিটি অফ সালবাই, দ্বিতীয় যুদ্ধের আগে ট্রিটি অফ বেসিন এবং 1818 সালে লর্ড হেস্টিংস এই মারাঠা রাজ্যটা দখল করে নেন। এবং মারাঠা রাজ্য দখল করার মধ্যে ভারতবর্ষে সার্বভৌম ক্ষমতা দখলটাও ব্রিটিশদের মোটামুটি নিশ্চিত হয়ে যায়, কারণ মারাঠারাই ছিলেন ব্রিটিশদের সব থেকে স্ট্রংগেস্ট রাইভাল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাংলো শিখ। এই শিখ রাজ্যটা মানে পাঞ্জাবিদের রাজ্য। এই রাজ্যটা প্রতিষ্ঠা করবেন রঞ্জিত সিং। রঞ্জিত সিং শিখ কতগুলো জাতি, যেগুলো কতগুলো মিশাল বা বিভিন্ন জায়গায় বিভক্ত ছিল, জায়গিদারির মাধ্যমে বিভক্ত ছিল, সেগুলোকে একত্রিত করে অখিল ভারতীয় শিখ সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন এবং এই স্বপ্ন দেখার মধ্যে দিয়েই তিনি সেই সময় তার বর্তমান পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাবের মধ্যে একটা বিশাল রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজ্যটাও গুরুত্বপূর্ণ এই কারণে, যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা যে রাজ্যটা লাস্ট দখল করবে ভারতবর্ষে সেটা হচ্ছে এই পাঞ্জাব। যদিও এই পাঞ্জাবের দুটো ভাগে বিভক্ত হয়েছিল রঞ্জিত সিং এর জীবিত অবস্থায় ট্রিটি অফ অমৃতসরের মাধ্যমে, তারপরে ওই যে পাকিস্তানের দিকের যে পাঞ্জাব, সেই পাঞ্জাবটা দখল এখানে হবে অ্যাংলো শিখ ওয়ারের মাধ্যমে। তো এখানে দুটো অ্যাংলো শিখ ওয়ার হচ্ছে, একটা হচ্ছে 1845 থেকে 46, তার মানে 1846-এ যখন হচ্ছে এই সালেই ট্রিটি অফ লাহোরের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হবে। এই যুদ্ধে কি হবে, রঞ্জিত সিং এর ছেলে দলীপ সিং এবং রঞ্জিত সিং এর ওয়াইফ এবং দলীপ সিং এর মা রানী ঝিন্দন দুজনাই পরাজিত হবে। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ট্রিটি অফ লাহোরে পাঞ্জাবদের উপরে অনৈতিক যে ডিমান্ড করা হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্যে তাদের দ্বিতীয় যুদ্ধ হবে এবং দ্বিতীয় যুদ্ধটা 48 থেকে 49-এর মধ্যে হবে। এই সময় আমরা দেখতে পাবো লর্ড ডালহৌসিকে, যিনি সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারে পাঞ্জাবিদের পরাজিত করে গোটা শিখ সাম্রাজ্যটা দখল করে নেবেন এবং পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করবেন। তো এই কারণে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে পাঞ্জাবটা হচ্ছে
ব্রিটিশদের শেষ রাজ্য, ভারতীয় রাজ্য জয় যুদ্ধের মাধ্যমে। এরপরেও কিন্তু অনেকগুলো রাজ্য দখল করবে ব্রিটিশরা, সাতারা, নাগপুর, ঝাঁসি যেটা বলি, বা অযোধ্যা যদি বলি, নানা রকম কারণে নেবে, ডক্ট্রিন অফ ল্যাপসে নেবে, এবং ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্যও দখল করবে। এরপরেও অনেক রাজ্য দখল করেছে, কিন্তু কোনো রাজ্য আর যুদ্ধ করে করবে না। তাহলে ভারতবর্ষের লাস্ট রাজ্য যেটা যুদ্ধের মাধ্যমে দখল করেছিল সেটা হচ্ছে 1849 পাঞ্জাব। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে এটা যে অ্যানেক্স করছে সে হচ্ছে লর্ড ডালহৌসি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাংলো বেঙ্গল। ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতা যে রাজ্যটা দখলের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল সেটা হচ্ছে বেঙ্গল। এই বেঙ্গল রাজ্যটা আমরা যদি দেখি, মুঘল পিরিয়ড থেকে মুঘল গভর্নরদের অধীনে রয়েছে। মানে বাবর যখন ঘরগড়ার যুদ্ধে জয়লাভ করছে সেই সময় থেকে বেঙ্গলটাকে মুঘল প্রভিন্সে পরিণত করেছে, এবং পরবর্তীকালে এগুলো মুঘল গভর্নরদের অধীনেই ছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর ঔরঙ্গজেবেরই অ্যাডমিনিস্ট্রেটর মুর্শিদ কুলি খাঁয়ের অধীনে এই বাংলায় ইন্ডিপেন্ডেন্ট নবাবী রুল প্রতিষ্ঠা হবে। সেই নবাবী রুলের লাস্ট নবাব যিনি রয়েছেন, পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট লাস্ট নবাব যিনি রয়েছেন, তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার সময় বাংলাটা ব্রিটিশদের কাছে পলাশির যুদ্ধে হেরে যাবে এবং বাংলা তার সার্বভৌমত্ব হারাবে। তো এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে দুটো যুদ্ধ হবে, একটা হচ্ছে পলাশির যুদ্ধ, দ্বিতীয়টা হচ্ছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধের সময় ভারতবর্ষের কেন্দ্রীয় নেতৃত্বে যারা রয়েছে তারা হচ্ছে মুঘল সম্রাট। যেমন পলাশির যুদ্ধের সময় রয়েছে আলমগীর টু, আর বক্সারের যুদ্ধের সময় রয়েছে শাহ আলম টু। পলাশিটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ নদিয়া, বক্সারটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট বিহারের ডিস্ট্রিক্ট। তো পলাশির যুদ্ধে আগে, ঠিক আগের বছর 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা সিংহাসনে বসবেন, এবং সিরাজউদ্দৌলাকে উপযুক্ত সম্মান না জানানোর জন্য সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে ইংরেজদের বাণিজ্য কেন্দ্র কাশিম বাজার দখল করে নেবে, এবং সেখানে তিনি আলীনগরের চুক্তিও স্বাক্ষর করবে। তো এরই প্রতিবাদ স্বরূপ রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে সিরাজউদ্দৌলাকে পরাজিত করবে, অর্থাৎ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফরকে নিজের পক্ষে নিয়ে এসে এই পলাশির যুদ্ধটাকে একটা একটা হাস্যকর যুদ্ধে পরিণত করবে। কিন্তু পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হয়, এবং সিরাজউদ্দৌলার হয়ে যিনি লড়াই করেছেন তার দুজন সেনা প্রধান, যার নাম হচ্ছে মীর কাসিম বা মির্জাফর বা রায়দুল্লভ, জগৎ শেঠ, এরা সবাই সিরাজউদ্দৌলার এগেনস্টে লড়াই করেছে। সিরাজউদ্দৌলার হয়ে যে লড়াই করেছে তারা হচ্ছে দুজন, একটা হচ্ছে মীর মদন, দ্বিতীয় হচ্ছে মোহনলাল। এই মীর মদন মোহনলাল পলাশির প্রান্তে একমাত্র দুই সেনাপতি যারা রবার্ট ক্লাইভের সঙ্গে লড়াই করেছে। এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পলাশির যুদ্ধের পর সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় মিরনের নির্দেশে, এবং তারপরে পলাশির যুদ্ধের পরে মির্জাফরকে বাংলার নবাব করে দেওয়া হয়। তারপরে মির্জাফরকে পদচ্যুত করে তার পরিবর্তে মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়। মীর কাসিম তার রাজ্যটাকে ব্রিটিশদের হাত থেকে বার করে আবার স্বাধীনতা লাভের চেষ্টা করেন। এই চেষ্টা করার জন্যই তাকে পদচ্যুত হতে হয়। এবারে তিনি তার জন্য কিছু ব্যবস্থা করেছিলেন, যেমন বাংলার ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন যাতে ব্রিটিশদের কর্তৃত্ব ওখানে কম থাকে, এবং সেখানে তিনি ফ্রেঞ্চদের সহায়তায় অনেক কিছু টাকশাল
তৈরি করেছিলেন এবং আর্মরি মানে গোলা বারুদ তৈরি করার জন্য ফ্রেঞ্চদের সাহায্যে নিজের সেনাবাহিনীকে স্ট্রং করার চেষ্টা করেছিলেন এবং এই স্ট্রং করতে গিয়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করার আগে তিনি অযোধ্যা এবং মুঘল সম্রাট এদের সঙ্গেও একটা অ্যালায়েন্সে গেছিলেন। তার মানে বক্সারের যুদ্ধে রবার্ট ক্লাইভ কিন্তু থাকছে না, তার পরিবর্তে জেনারেল মুন্ডো বা যাকে তোমরা বলতে পারো হেক্টর মুন্ডো লড়াই করছে এবং ইনি উইনার হচ্ছে। এই যুদ্ধে যাকে হারানো হচ্ছে সে হচ্ছে মীর কাসিম, নবাব অফ বেঙ্গল, এরপরে হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল এম্পায়ার শাহ আলম টু। এরা তিনজনা একত্রিতভাবে বক্সারের যুদ্ধে পরাজিত হচ্ছে। এক্ষেত্রে বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার ফলে এই যে 1764-তে পরাজিত হলো, তার ফলে আমরা দেখতে পেলাম শাহ আলম টু এই যুদ্ধে ব্রিটিশদের কাছে বন্দী হয়ে যাবে এবং এই সময় ব্রিটিশরা দিল্লি দখল করতে পারতো, কিন্তু তারা এই সময় দিল্লি দখল করেনি। এর অনেক পরে তারা দিল্লি দখল করবে, কিন্তু শাহ আলম টু এর কাছ থেকে এখানে রবার্ট ক্লাইভ সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন পিরিয়ডে দেওয়ানিটা লাভ করে নেবে এবং দেওয়ানি লাভ করে নেওয়ার ফলে বাংলায় ট্যাক্স কালেকশন করার পারমিশনও পেয়ে যাবে এবং এই যুদ্ধের ফলে ব্রিটিশরা প্রচুর লাভবানও হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটো দিক থেকে। তো পলাশির যুদ্ধ থেকে হেরে যাওয়ার পরে নবাবরা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, এখানে যখন মির্জাফর সিংহাসনে বসছে তখন থেকেই কিন্তু ভারতবর্ষে বিশেষ করে বাংলায় ইকোনমিক ড্রেন স্টার্ট হয়ে গেছে। নানা রকম অনৈতিক কার্যকলাপের মাধ্যমে নবাবের টাকা আত্মসাৎ করার জন্য রবার্ট ক্লাইভও অভিযুক্ত হবে, কিন্তু কোম্পানির রুলের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের পরে তাদের কিন্তু প্রফিটটা বেশি হবে ডিউ টু গ্র্যান্ট অফ দেওয়ানি। আর এই দেওয়ানি লাভকে কেন্দ্র করেই রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন প্রতিষ্ঠা করবেন এবং এই দেওয়ানি লাভটা হবে 1765-তে। 1765-তে যখন দেওয়ানি লাভ হচ্ছে, 65 থেকে 72 এই পিরিয়ডটাকেই আমরা বলছি ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন। এখানে ক্ষমতাটা ব্রিটিশদের হাতে আছে কিন্তু তারা কোনো দায়িত্ব পালন করছে না। অপরদিকে বাংলার যারা নবাব তাদের হাতে দায়িত্ব আছে, ট্যাক্স কালেকশন করার পারমিশন নেই, মানে ক্ষমতা নেই। এই সিস্টেমটাকেই আমরা বলছি ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন। তো ওয়ারেন হেস্টিংসের পিরিয়ডে ওয়ারেন হেস্টিংস আলটিমেটলি 1772 সালে বাংলাটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করবে দ্বৈত শাসন তুলে দিয়ে। এই জায়গাটা আমাদের প্রচুর প্রশ্ন আসে এবং এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাংলো বার্মিজ ওয়ার। ভারতের যে বাউন্ডারিগুলো আছে সেই বাউন্ডারিগুলোতে আমাদের বার্মিজ ওয়ার হবে। বার্মিজ ওয়ারে ইয়ান্দাবুর চুক্তির মাধ্যমে বার্মিজ ওয়ারটা এন্ড হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাংলো নেপালিজ ওয়ার। অ্যাংলো নেপালিজ ওয়ারটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাংলো নেপালিজ ওয়ারের মাধ্যমে নেপাল দখলের কেন্দ্র করে ভারতবর্ষে হিমালয়ের পাদদেশে এবং হিমালয় তারা পৌঁছে যাবে এবং এর ফলে নেপালের সঙ্গে তাদের একটা চুক্তি হবে, যে চুক্তিটা হচ্ছে ট্রিটি অফ সগৌলি। এই সগৌলি চুক্তির মাধ্যমে অ্যাংলো নেপালি যে রিলেশন সেটা অনেক বেটার হবে, কারণ এই যুদ্ধে নেপাল পরাজিত হয়েছিল এবং যার সময় হয়েছিল সে হচ্ছে লর্ড হেস্টিংস এবং এই লর্ড হেস্টিংসের সময় নেপাল ব্রিটিশদের কাছে যুদ্ধে হেরে যাবে এবং সেই যুদ্ধে হেরে যাওয়ার পর ট্রিটি অফ সগৌলি হবে। ট্রিটি অফ সগৌলিতে আমরা যেটা দেখব এর পরে, এই অ্যাংলো নেপালি যুদ্ধে নেপালদের পরাজিতের পর নেপালিদের নিয়ে লর্ড ডালহৌসি বা পরবর্তীকালে যখন লর্ড ক্যানিং কোনো যুদ্ধ করবে তখন তাদের যে সব থেকে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে গোর্খা রেজিমেন্ট। এই গোর্খা রেজিমেন্টটা এর পর থেকে ব্রিটিশদের এবং অ্যাট প্রেজেন্ট ভারতেরও ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল একটা রেজিমেন্ট হিসেবে ধরা হয়। তো
এইটাও খুব ইম্পর্টেন্ট। এবং ব্রিটিশ এম্পায়ার এই নেপালিদের পরাজিত করার ফলে হিমালয় পর্যন্ত পৌঁছে গেছিল, সেটাও তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং রুট হিসেবে বিবেচিত হয়। এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যেটা পড়লাম তার মধ্যে থেকে কতগুলো কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স দ্য ব্রিটিশ টু কাম টু ইন্ডিয়া? ভারতবর্ষে যখন ইউরোপিয়ান ট্রেডার্সরা আসবে তখন পর্তুগিজ, ডাচ, ইংল্যান্ড, ড্যানিশ এবং ফ্রান্স এই রেশিওতে আসবে। এবারে ভারতবর্ষে ব্যবসা করতে এসে পর্তুগিজরা বিজনেস প্রফিট পেল। এই প্রফিট পাওয়াকে কেন্দ্র করেই ব্রিটিশদেরও ইনফ্লুয়েন্স করবে এবং সেই কারণে ব্রিটিশরাও ভারতবর্ষে আসবে। তাই ভারতবর্ষে আসার জন্য ইউরোপিয়ানদের মধ্যে কেউ যদি ইনফ্লুয়েন্স করে থাকে তাহলে সেটা হচ্ছে পর্তুগিজ। এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার। হু অ্যামং দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স দ্য ব্রিটিশ কেম টু ইন্ডিয়া? এরপরে এই জায়গাটাও খেয়াল রাখতে হবে, ব্রিটিশদের ইমিডিয়েট সাকসেসর হিসেবে কিন্তু ডাচরা এসেছিল, তারপরে ব্রিটিশরা এসেছিল। কিন্তু যারাই আসুক তাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে পর্তুগিজ বিজনেস মনোপলিটাকে এন্ড করা। আলটিমেটলি ব্যাটেল অফ সোয়ালি হলে ব্রিটিশরা পর্তুগিজদের পরাজিত করবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডুরিং দ্য অ্যানেক্সেশন অফ পাঞ্জাব ইন 1849 ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যখন 1849-এ সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের পর ব্রিটিশরা পাঞ্জাবকে যখন দখল করে নিচ্ছে, এই পাঞ্জাব দখল করার সময় তখন ভারতের গভর্নর হিসেবে যিনি থাকছেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে থাকছেন লর্ড ডালহৌসি। এই ডালহৌসি 1849-এ পাঞ্জাব রাজ্যটা দখল করে এবং পাঞ্জাবদের যে খালসা বাহিনী ছিল এই সালেই সেই খালসা বাহিনীটাকে এন্ড করে শিখ রেজিমেন্ট তৈরি করে। এরপরেই আমরা দেখতে পাবো সিপাহী বিদ্রোহ। তাই সিপাহী বিদ্রোহে শিখ রেজিমেন্ট এবং গোর্খা রেজিমেন্ট সিপাহী বিদ্রোহ দমনের জন্য ব্রিটিশদের হয়ে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করবে, বেশি কাজ করবে। সেই কারণে এই পয়েন্টটাও তোমাদের খেয়াল রাখতে হবে। লর্ড ডালহৌসি এই ইয়ারেই আমরা শিখ রেজিমেন্ট তৈরি করেছিল, এটাও খেয়াল রাখতে হবে। এই সালেই খালসা বাহিনীটাও লর্ড ডালহৌসি ভেঙে দিয়েছিল। এই কারণে যদি আমরা দেখি তাহলে ফাদার অফ পাঞ্জাব স্টেটটা তৈরি করার জন্য যদি কাউকে জনক বলি তাহলে তাকে আমরা বলবো রঞ্জিত সিং। কিন্তু 1849-এ খালসা বাহিনী ভেঙে শিখ রেজিমেন্ট তৈরি করা এবং পাঞ্জাবের উন্নয়নের জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করানোর জন্যে লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ মডার্ন পাঞ্জাব। এটাও তোমাদের পরীক্ষার প্রশ্ন, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয়। নেক্সট দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা। ইন 1756 সিরাজউদ্দৌলা অ্যাটাক এ ব্রিটিশ ফ্যাক্টরি অ্যাট। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসছে আলিবর্দি খাঁ মরে যাওয়ার পর, সেটা 1756 সিংহাসনে বসার জন্যে কলকাতার যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকে যে সম্মান জানানো উচিত সেই সম্মান যখন জানাবে না তখন সিরাজউদ্দৌলা কলকাতা দখল করবে এবং কলকাতার বর্তমানে যে শিয়ালদা চত্বরটা সেই শিয়ালদা চত্বরের দিকেই অ্যাটাক করবে এবং সেখানে ব্রিটিশ ফ্যাক্টরি কাশিম বাজারটা দখল করে নেবে। এইটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট। এবং এর ফলে এই যুদ্ধে সিরাজউদ্দৌলা জয়লাভ করবে এবং পরবর্তীকালে এখানে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন এই জায়গাটা রিক্যাপচার করবে। যখন সিরাজ কাশিম বাজার আক্রমণ করছেন তখন ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিলেন হলওয়েল। তো সেটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা যে এই কলকাতা দখল করার ফলে কলকাতা নামটা তো 1690 সালকে এখন কলকাতা হাইকোর্ট মেনে নেয় না। তো যাই হোক, কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব চার্নক
যদি 1690 সালে করে থাকে তাহলে এই সময় এই যে 1756 এই সময়ে এইটাকে একটা রিনেম করা হচ্ছে এবং কলকাতা শহরটা রিনেম হয়ে সিরাজউদ্দৌলা তার দাদুর নামে আলীনগর রাখছে। এবং এই কারণে এই সময়ে যে চুক্তিটা হবে ব্রিটিশদের সঙ্গে, সেই চুক্তিটাকে আলীনগরের চুক্তিও বলা হচ্ছে। এটাও তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, মাইসোর ওয়াজ অ্যানেক্সড বাই। মাইসোর মানে হায়দার আলী টিপু সুলতান। হায়দার আলীকে যদি ক্রিয়েটার অফ মাইসোর বলা হয়, তো টিপু সুলতানকে বলা হয় টাইগার অফ মাইসোর। আলটিমেটলি 1799 সালে ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারের পরে টিপু সুলতানের মৃত্যু হয়। তাহলে টিপু সুলতানের মৃত্যুর ফলে এই মাইসোর রাজ্যটা যিনি দখল করেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। এখানে যে অপশন আছে সেখানটায় সেই অনুযায়ী আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পয়েন্টটা, টিটি অফ শ্রীরঙ্গপত্তনম। এটাও আমরা খেয়াল রাখবো। এই টিটি অফ শ্রীরঙ্গপত্তনম টিপু সুলতানের সঙ্গে লর্ড কর্নওয়ালিসের হবে এবং এই চুক্তিটা টিপু সুলতান তার পুত্রকে জামিন স্বরূপ রেখে দেবে এবং এটা টিপু সুলতানের কাছে অত্যন্ত অসম্মানজনক। তাই এই চুক্তিটা হয়েছিল 1792 সালে, 1792 সালে কর্নওয়ালিসের পিরিয়ডে, এবং এটা এই কারণেই অসম্মানজনক চুক্তি হিসেবে দেখা হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা, ট্রিটি অফ আলীনগর। সিরাজউদ্দৌলা যদি ট্রিটি অফ আলীনগর করে তাহলে আক্রমণটা হচ্ছে 56, চুক্তিটাও 56। আলীনগরের চুক্তিটাও আমরা 56তে দেখতে পাবো। না, একটু পার্থক্য আছে। ট্রিটি অফ আলীনগরটা হবে, আলীনগর মানে হচ্ছে কলকাতা, কাশিমবাজার আক্রমণ হবে 56তে এবং এই সময়ই হবে অন্ধকূপ হত্যা, এবং আলীনগরের চুক্তিটা হবে 57তে এবং পলাশির যুদ্ধ 57তে। এই দুটো জিনিস, আলীনগর আক্রমণ হবে 56, চুক্তি হবে 57, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা হচ্ছে দ্য ট্রিটি অফ লাহোর ওয়াজ সাইন। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের পর ট্রিটি অফ লাহোর সাইন হবে লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সঙ্গে দলীপ সিংয়ের, এবং সালটা হচ্ছে 1846। লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সঙ্গে পাঞ্জাবে তখন লাস্ট রুলার দলীপ সিং, এই দলীপ সিংয়ের মধ্যে লাহোরের চুক্তি হবে। এই লাহোরের চুক্তিটা হচ্ছে 1846-এ। নেক্সট কোশ্চেন হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, মুঙ্গের। ইন জেনারেল মুঘল পিরিয়ডে বাংলার ক্যাপিটাল ছিল ঢাকা। পরবর্তীকালে ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার ক্যাপিটাল যিনি করছেন তিনি হচ্ছেন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদ কুলি খাঁয়ের পরে বাংলা মুর্শিদাবাদে অনেকদিন বাংলার ক্যাপিটাল থাকবে। তারপরে পলাশির যুদ্ধের পর, বক্সারের যুদ্ধের আগে ব্রিটিশ আধিপত্য থেকে বাঁচার জন্যে মীর কাসিম বাংলার ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করবে। সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে মীর কাসিম। মীর কাসিম এখানে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা এখানে, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার। থার্ড অ্যাংলো মাইসোর মানে যুদ্ধের পর ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। তার মানে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি হয়েছিল 1792 সালে। এই 92-তেই চুক্তির পরে এন্ড হয়ে যাবে, এন্ডেড থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার। নেক্সট আমরা দেখব নেপাল। নেপালের চুক্তি, নেপালের সঙ্গে যুদ্ধটা হচ্ছে লর্ড হেস্টিংসের সময়। লর্ড হেস্টিংসের সময় যখন হচ্ছে তখন 1816 সালে ট্রিটি অফ সগৌলির চুক্তি হবে এবং যে চুক্তিটা হবে সেখানেই নেপালের ক্যাপচার হবে। তার মানে এটা
আমরা 1816টাকেই অ্যান্সার নেব। থ্যাংক ইউ। তোমরা এই যে পড়াশোনাটা করলে, এই পড়াশোনাটা করার ফলে আপকামিং যে পরীক্ষায় আসছে সেখান থেকে এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং এটাকে খুব ভালো করে রিভিশন করো এবং আপকামিং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আগামী পরীক্ষার জন্য এখন থেকে তৈরি হও। পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে গেলে সেই সময় থেকে কিন্তু পড়াশোনা করে পরীক্ষায় যাওয়াটা বোকামি হবে। এখন থেকে পড়াশোনা করে তৈরি হয়ে তারপরে পরীক্ষা দিলে তুমি অনেক সুবিধাজনক জায়গা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো।